ফুটবলের প্লেসগুলো ঢাকা এসে সত্যি কম কষ্ট লাগে। আমরা যে 24-এর যোদ্ধা এটা বলতে চাই যে ৭১-এর যুদ্ধ হয়েছে পাক বাহিনীদের সাথে শুধু, কিন্তু 24-এর যুদ্ধ হয়েছে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, সন্ত্রাসীদের সাথে আমাদের এবং পুলিশ, র্যাব, সেনাবাহিনী তাদের সাথে হয়েছে। আমাদের সর্বজনীন আমাদের স্বীকৃতি দিতে হবে। আমরা দেখতেছি যে আমাদের সমন্বয়ক উপদেষ্টা স্পষ্ট কোনো বক্তব্য রাখে না কেন আমাদের নিয়ে কেন তারা অবহেলা করে, আমাদের চিকিৎসা নিয়ে কেন তারা নচয় করে, আমাদের কেন বারবার রাস্তাতে আসতে হবে। আমরা কি দেশের বোঝা? আমরা তো দেশের বোঝা না যে বারবার আমাদের আসতে হবে রাস্তাতে। তবে আপনাদের কেন সচিবালয়ে পাঠাইছি আমরা? তো ভাই আমাদের নিয়ে আপনি স্পষ্টভাবে কথা বলেন না, আমাদের চিকিৎসা নিয়ে কোনো উদ্যোগ করেন না। আপনারা বলে আছেন আপনাদের তরুণ নিয়ে, তোর কিভাবে সেটা নিয়ে বলে আছেন। আমরা যারা হত আছি তারা পুরো তাদের পরিবেশ ভেঙে গেছে সব দিক দিয়ে, তাদের খোঁজ খবর নেন না আপনারা। আপনাদের চেয়ারে বসে রাখছি কেন? তো ভাই আপনারা আমাদের মানে কি বলবো, রক্ত ভালো নয়। আপনাদের কর্মকাণ্ড দেখলে আপনারা কেন স্পষ্টবাদী না আমাদের নিয়ে? আরো বারবার কেন আসতে হবে? 50,000 ভুয়া মুক্তিযুদ্ধ 50 বছর খাইছে, ঠিক আছে, সব খাইছে সরকারি। আপনারা আওয়ামী লীগের আমলে গোপালগঞ্জে
দিয়েছে আমাদের টাকায়, আমরা কেন বারবার রাজপথে আসবো আমাদের দাবি নিয়ে? আপনাদের কেন রাখা হয়েছে? আপনারা তো আমাদের প্রতিনিধিত্ব ধারণ করেন। আপনারা বারবার এক কথা বলেন, জুলাই বিপ্লবের রক্তের উপর দাঁড়িয়ে আছি আমরা। আরে ভাই, রক্তের উপর দাঁড়িয়েছেন আপনি, আলোচনা করে কি করেন? কি করেন? আপনি স্পষ্টভাবে বক্তব্য দিতে পারেন না আমাদের নিয়ে। আপনারা কি বুঝি না, আপনাদের তো আমরাই পাঠাচ্ছি সচিবালয়ে। তো আপনারা কি যারা প্যান্ট পরা লোকজন সচিবালয়ে যায়, আমাদের হাতের লোকজনের কোনো বক্তব্য নাই, আমাদের রক্তের উপর দিয়ে তারা কি চাইছে আমরা বুঝতে পারছি না। তারা কি আমাদের সাথে বেমানি করতে চাইছে? বারবার কেন আমরা আহতদের রাজপথে আসতে হবে? ভালোভাবে চিকিৎসা পায় না, মেডিকেল সিন্ডিকেট করে আসছে, কেউ ভর্তি হতে পারে না নতুন করে, বুঝি না। এটা কি স্বাধীন বাংলাদেশ না? আমরা রক্তে কি এমনি এমনি দিচ্ছি? এই সিন্ডিকেটে লেগে দিচ্ছি যে নতুন করে সিন্ডিকেট করবে, নতুন করে তারা আমার ভাইরা চিকিৎসা পাবে না, বারবার রাজপথে আসতে হবে, মিথ্যা ভুয়া মামলা দিয়ে হয়রানি হয়ে যাচ্ছে। কি বুঝি না, আপনারা কি চাইতেছেন? স্পষ্ট বক্তব্য চাই, জাতির সাথে আপনারা তুলে ধরবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এখানে যারা বক্তৃতা দেবে আপনাদের প্রতি টেলিভিশন অনুরোধ করছি, আপনারা একটু খুব শর্ট টাইমে বলবেন। আমাদের অনেক আহত ভাইদের কথা এখন আজকে আমাদের আহত নিহত পরিবারের মানববন্ধনে উপস্থিত হয়েছেন সমন্বয়কারী গণসংহতি আন্দোলনের নির্বাহী কেন্দ্রীয় কমিটির যারা আমার হাসান নগর ভাই, আমরা আজকে অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এখন আমাদের সম্মুখে সংক্ষিপ্ত দ্বারে মূল্যবান বক্তব্য রাখবেন আহত যোদ্ধা মোহাম্মদ আকরাম সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ বড় লজ্জা লাগে যখন দেখি জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে সেই ছাত্র জনতারা ফ্যাসিস্ট হাসিনাকে বিতরণের জন্য তার নীতি বহির্ভূত কর্মকাণ্ডের সাথে অব্যাহতি দেওয়ার জন্য রাজপথে নেমেছিল, আহত হয়েছিল, জীবন দিয়েছিল। সেই সকল যোদ্ধারা যখন রাস্তায় নামে নিজের প্রাপ্য অধিকার আদায়ের জন্য, তখন লজ্জা লাগে। লজ্জা লাগে যখন দেখি নিহতর পরিবার, আহতর পরিবাররা কাগজি বিরতি করে মিডিয়ার কাছে, তখন লজ্জা লাগে। সংগ্রামী সাথী, সহযোদ্ধা এবং বাংলাদেশের পেপার এবং ইলেকট্রিক মিডিয়ার আগত অতিথিবৃন্দ, সবাইকে জানাই জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের সম্মুখ সারির আহত এবং নিহত পরিবারের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা, অভিনন্দন। আমরা আপনাদের কাছে লাখ লাখ টাকার গাড়ি বাড়ি কিছু চাই নাই, আমরা আপনাদেরকে সচিবালয় পাঠিয়েছি আপনারা যেন আমাদের নিয়ে একটু চিন্তা ভাবনা করেন। আমরা আপনাদেরকে সরকারে বসেছি যেন আমরা
সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এখন বক্তব্য রাখবেন সাধারণ থেকে আবু হানিফ ভাই। আমি আবু হানিফ ভাইকে কথা বলার জন্য বিনীত অনুরোধ করছি। আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার এবং আহতদের উদ্যোগে আজকে যে এখানে তাদের যে দাবিতে যে মানববন্ধন, আসলে দুঃখ লাগে যে এই আহত ভাইদের রক্তের বিনিময়ে এখানে অনেকে অঙ্গহানি হচ্ছে, তাদের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। কিন্তু দুঃখজনক হচ্ছে এখন পর্যন্ত তাদের সঠিক চিকিৎসা করা হয়নি। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর সর্বপ্রথম যে দুটি দায়িত্ব ছিল, প্রথম দায়িত্ব ছিল যে এই জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সঠিক চিকিৎসা এবং নিরাপদের সঠিক পুনর্বাসনের জন্য কাজ করে বিজেপি ছিল। এই জুলাই গণঅভ্যুত্থানে যে শহীদদের বাহিনী যে হামলা করেছিল তার সেটা কর্মীদের দ্রুত বিচার করা। কিন্তু দুঃখজনক হলো সত্য যে 5 মাস পেলে গেলে এখন আমাদের আহত ভাইরা সঠিক চিকিৎসা পায়নি। আমাদের যারা জীবন দিয়েছে, যাদের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, তাদের অনেকেই এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষতিপূরণ পায়নি। আমরা দেখেছি এই আহতদের তাদের নিরাপদের জন্য যে জুলাই ফাউন্ডেশন করা হচ্ছে, দুঃখজনক হলো যে সত্য যে তারা যেভাবে কাজ করছে এটা একেবারে অপ্রতিরোধ। তাদের কাজের বিনিময়ে এখন পর্যন্ত আমরা সঠিকভাবে কোনো রকম সহযোগিতা পাচ্ছে না। আমরা জুলাই ফাউন্ডেশনকে বলবো, আপনাদের কাজের প্রতিবাদ যদি দায়িত্ব পালন করতে না পারেন তাহলে ছেড়ে দেন। আর অন্তর্বর্তী এই সরকারকে বলবো, আপনারা তাদের রক্তের বিনিময়ে আজকে ক্ষমতা আছেন, দায়িত্বে আছেন, তারা আহতদের জন্য দ্রুত সময় কাজ করুন। তারা জীবনের বিনিময়ে তারা জীবনের ঝুঁকিয়ে এই জীবনের পিতার একশো বের হয়েছিল। তারা যদি বঞ্চিত হয় তারা আপনার বিষয়ে মানুষের জীবন সেবা করবেন। আপনাদের মধ্যে আহ্বান, আপনারা আহতদের সঠিক চিকিৎসা এবং ভবিষ্যতের পুনর্বাসন এবং নিরাপদের পরিবারের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করুন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত অতিথিবৃন্দদেরকে যারা বক্তৃতা দেবেন তাদেরকে বিনীত অনুরোধ করছি, আমাদের সম্মানিত অতিথিবৃন্দদেরকে গুরুত্বপূর্ণ সময় দিতে হবে। আমাদের দাবি টপিক নিয়ে একটু আলোচনার বিষয় রয়েছে। আপনার যত অল্প সময়ে কথা বলতে পারবেন ততই আমাদের অনুষ্ঠান অনেক সুশৃঙ্খল হবে। এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন হাসান আল মাহমুদ, আহত ভাই হাসান আল মাহমুদ। একটু গুরুত্বপূর্ণ টপিক, যেটা বলে গেছে সেটা বলার দরকার নেই। আমাদের সবার তাদের গুরুত্বপূর্ণ কথা উপস্থিত আহত ভাইয়েরা এবং আহতদের পরিবার এবং নিহতদের পরিবার আর উপস্থিত মিডিয়া ভাইরা, আসলে সংক্ষিপ্ত একাধিক কথা বলবো যার জন্য এখানে আমি একজন আহত, আমার বাড়ি ছিল রামপুরা এবং সেখানে আমি নিজে আহত হই 22 জুলাই। এখানে 18 জুলাই বা 19 জুলাই কি ঘটেছিল তার কিছু বাস্তব চিত্র আমি আপনাদেরকে দেখাতে চাই। আমি আহতদের নিয়ে ঢাকা মেডিকেলে যাই এবং ওখানে বর্গের অবস্থা খুবই খারাপ ছিল এবং 18 জুলাই এবং 19 জুলাই খুবই খারাপ অবস্থা ছিল। শত শত প্রমাণ আমার কাছে এখনো আছে এবং ভিডিও আছে, তারপরে আপনাদের সামনে দেখানো সম্ভব না, সেটা পর্যাপ্ত এবং সেটা বলার শেষ নেই। এবং যারা আহত ছিলেন ওই সময় এবং যারা নিহত ছিলেন আসলে আমরা এখন পর্যন্ত শিকার। এমনও কিছু প্রমাণ আছে আমার নিজের কাছে, আমি নিজের তালিকা তৈরি করেছি, আহতদের এবং নিহতদের তালিকা তৈরি করেছি। এই সময় যাদেরকে নিয়ে আমরা তালিকা তৈরি করেছি তাদের ভিতরে এখনো লোক আছে যাদের 2 পা নাই, 2 হাত নাই, 2 চোখ নাই, কিন্তু তারা এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো সহায়তা পায় নাই। 2 চোখ নাই যাদের, এমন আছে। আমার কাছে আমি একটা প্রমাণ কথা বলি, আমি যেমন শাস্তি ওই টাঙ্গাই এর হলো আপনার কোমরের নিচে অপাস মানে কিনা সে এখন পর্যন্ত কিছু পায় নাই।
যারা কিছু পায় নাই, এই সরকারকে আমরা বলি, যারা আমাদের সমন্বয় আছে তাদেরকেও আমরা বলি যে অন্তত পক্ষে যারা আহত আছে তাদের চিকিৎসার ব্যবস্থা করুন, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করুন, তাদের ফ্যামিলির পাশে দাঁড়ান, আমাদের পাশে দাঁড়ান। আমাদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা, আমাদের রক্তের বিনিময়ে আমাদের রক্তের মূল্য দেন, এটাই আমাদের চাওয়া। এছাড়া আমাদের চাওয়া নাই। অন্তত পক্ষে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করেন। আসলে সময় সংক্ষিপ্ত, এই জন্য বলতে পারলাম না। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আচ্ছা, এই ভাইয়ের কাছে পর্যাপ্ত ডকুমেন্ট আছে, আপনার প্রিন্টিং ইলেকট্রনিক যারা আছে একটু ডকুমেন্টটা নিয়ে নিতে পারেন যে আমাদের সাথে কি হচ্ছে, মানে জাতির সামনে উপদেষ্টারা কিভাবে উপস্থাপন করতেছে, কিন্তু আমাদের জীবনটা কতটা কষ্ট এবং বিষয়ে যাচ্ছে আপনারা একটু তথ্য সংগ্রহ করে নিন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের একটা শফিক ভাই। শফিক ভাই, এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে মূল্যবান বক্তব্য রাখবেন জুলাই আগস্টের আন্দোলনে আহত যোদ্ধা বন্ধু জনাব জিহাদ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। 24 গণঅভ্যুত্থানের সকল শহীদদেরকে সাথে স্মরণ করছি এবং আমাদের জুলাই অভ্যুত্থানের আহত যোদ্ধাদের দ্রুত চিকিৎসা এবং এখানে আসছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের বারবার কেন এই রাস্তায় দাঁড়াতে হয়? আমি 13 সেপ্টেম্বর গণসংহতি আন্দোলনের অনুষ্ঠানে বলেছিলাম আমাদের বিশেষ কাজের ব্যাপারে। আজকে দীর্ঘ 3 মাস ধরে আপনারা সিদ্ধান্ত নিয়েছেন বিশেষ কাজের ব্যাপারে। আপনারা দ্রুত কাজ করেন না কেন? আমাদের রক্তের বিনিময়ে সরকার, আমাদের সরকার কেন পরিবর্তন কাজ করে? আমরা সেখানে রাস্তায় নামি। আমি 7 অক্টোবর কথা বলছি, আমরা যদি একটা সমাবেশ করি ঢাকার বুকে, আপনাদের শেয়ার ভেঙে যাবে। আপনার দিকে খেয়াল রাখেন না, বারবার কেন আমার ভাইদেরকে রাস্তায় নামতে হয়? আপনারা একটা আমাদের তুলে ফাউন্ডেশন গ্রহণ করছেন, এটা আমাদের আন্দোলন জনগণের অনেকগুলো আশায়। আপনারা কিছু আমাদের রাজ্যে সেখানে বাস্তবায়িত সুবিধা দিয়েছেন, আপনারা সুবিধা দিয়ে 22,000 আন্দোলনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন। আপনারা এই 22,000 আন্দোলন এই নিয়ন্ত্রণের ব্যবস্থাকে প্রতিহত করতে ইনশাআল্লাহ আমি বলতে চাই, এই সরকার আমাদের রক্তের বিনিময়ে সরকার। আপনারা যা কিছু করবেন দ্রুত সময় করবেন। প্রথম যার মনে ফেলে থাকে না, আমার ভাইয়ের প্রাণ বেঁচে যাচ্ছে, আমার ভাইয়ের চোখ বন্ধ হয়ে যাচ্ছে, আপনারা দ্রুত উন্নত চিকিৎসা ব্যবস্থা নেন। আমি ওই মধ্যে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। যারা বক্তব্য করছেন মঞ্চের কাছাকাছি থাকে, যারা বক্তব্য করছেন তারা মঞ্চের কাছাকাছি থাকে। এখন বক্তব্য দিচ্ছেন হাবিবুল ভাই। হাবিবুল ভাই, সবাইকে আসসালামু আলাইকুম। যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ আপনাদের মূল্যবান করার জন্য। আমরা বলতে চাই উপযুক্ত বাংলা শুধুমাত্র কথা হয়ে যাচ্ছে। আমরা কি আমাদের শহীদ ভাইকে মানে যারা আমাদের শহীদ ভাইকে হত্যা করা হয়েছে তাদেরকে বিচার পেয়েছেন? আমরা কিন্তু বিচার পেয়েছি। আমাদের যদি বলা হচ্ছে বিচার করা হবে, আমাদের বিচার করা হবে, বিচার করা হবে। যারা দেশের সরকারের যারা রয়েছে তারা যে আমাদের শহীদ ভাইকে হত্যা করেছে তাদের কি বিচার হয়েছে? আমরা প্রতিষ্ঠা থেকে বসতে চাই, আমরা কোন কথা বিশ্বাসী না, আমরা কাজে বিশ্বাস করতে চাই। আপনারা আমাদেরকে কথা বলছেন, আপনারা বিচার করবেন, আমরা আপনাদেরকে সময় দিচ্ছি, আপনারা আপনাদের কথা বজায় রাখুন। আমাদের শহীদ ভাইদের হত্যাকারীদের বিচার
দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু আমাদের এই মানববন্ধনে মিরাজের মা রাবিয়া আক্তার তার সেই ঘটনা সংক্ষিপ্ত আকারে তুলে ধরবেন। আসসালামু আলাইকুম। আমি আহত প্রেমী, আমার ছেলে আহত জুলাইয়ের 19 তারিখে নারায়ণগঞ্জ। তো সেই ক্ষেত্রে আমার ছেলে আওয়ামী লীগের দোষর শামীম ওসমানের ওইভাবে শামীম ওসমানের সাথে আরো কয়েকজন আছে যারা আমার ছেলে রক্তের উপরে পা দিয়া আমার ছেলেরা মৃত্যুর চেষ্টা করছে, যারা এত অত্যাচার করছে আমার ছেলেটা ঘর রাখতে পারেনি। আমার ছেলেরা ঘর রাখতে পারেনি, তারা আগস্টের 4 তারিখে এসে আমার ছেলেরা মারধর করে, আমাকে মারধর করে, আমার ছেলেরা ঘরে রাখিয়ে আমার ছেলেরা বাড়ি ঘর পাঠিয়ে দিচ্ছে। সেই লোকেদের নামে আমার মোবাইল নিয়ে গেছে, মোবাইল নেওয়ার পরে আগস্টের 4 তারিখে ভাঙচুর করে। আমার যখন স্বাধীন হয়েছে দেশ তখন আমার ছেলে একটা মামলা করে। তো সেই ক্ষেত্রে ওরা নিজেরা মামলা করতে পারে নাই, ওরা ওদের গার্জিয়ান মাকে দিয়ে একটা মামলা করেছে। মিথ্যা হয়রানি মামলা। আমার 13 বছর একটা ছেলে নিয়ে আসতে আমি আমার নামে মামলা। আমি একটা বিধবা মহিলা, আমার ছেলে যারা একটা আমার ছেলে রক্তের উপরে দাঁড়াইয়া ওদের ঘুরতেছে, তারা বিএনপির সাথে ঘুরতেছে, বলতে যে এখন বিএনপি আমার ছেলে রক্ত দিয়েছে দেশের জন্য। আমার ছেলে তো অপরাধ করে নেই, আমার মাকে কোনো অপরাধ করছি। আমার ছেলে বলছে দেশের জন্য রক্ত দিয়েছে, এজন্য তো আমার ছেলে আজকে কেন মিথ্যা মামলা হচ্ছে। আমি এমন কোনো জায়গায় যাচ্ছি না দেশের ভিতরে কমিশনার হইতে, আমি এলাকাবাসী সবাই জানিয়েছি, সবাই একই বক্তব্য, কারো কথা শুনে না। ওরা বলতেছে আগে তোমার ছেলের মামলা উঠাবো, তারপর তোমাদের মামলা উঠাবো। কেন মিথ্যা মামলা? আমি জাতির কাছে বিচার চাই, আপনাদের কাছে বিচার চাই। এমনকি আমি জনগণ ফাউন্ডেশনে আমি প্রতিনিয়ত সপ্তাহে জাতির 5 দিন আমি সপ্তাহে আসি। আমার কি আমার পায়ের জীবন পাই নাই? আমি সবার কাছে যাচ্ছি, আমি এই পর্যন্ত বড় কিছুই পাই নাই। কোনো কিছু পেলে আমি মিথ্যা হওয়ার শাস্তি করছি। আমার ছেলের একটা চাকরি হচ্ছে, আবার বলতেছে জানবো আমি কিছু চাই রক্তের বিনিময়। আমি চাই আমার যোগ্যতা একটা চাকরি হোক। একটা চাকরির ইস্যু নিয়েছি, জায়গা সম্পত্তি সব চাচ্ছে, বলছে সব দিয়ে দিব। আজকে তারা বিএনপির সাথে হাত মিলে আজকে আমাদের হয়রানি করে। আমার ছেলে কেন বিচার চাই? যারা আহত হয়েছে, যারা নিহত তারা আমার ছেলে, যারা নিহতে আছে, আল্লাহ তার বিনিময়ের সাথে ডক্টর ইউসুফ বলি আপনার প্রত্যেকের কর্মের ব্যবস্থা করবেন। আমার দেশে আমার ছেলেরা শিক্ষিত আছে, আমার ছেলেরা শিক্ষিত আছে, বাংলাদেশের ছেলেরা শিক্ষিত, বাংলাদেশের ছেলেরা কর্মজীবী, বাংলাদেশের মানুষ সবকিছু করতে পারে। আমি চাই আমার ছেলেদের জন্য প্রত্যেকটা ব্যবস্থা করে দেওয়া হয়, যেন আমার পরবর্তী পরিস্থিতি জীবনে করে খাইতে পারে। আর ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। সকলে উপস্থিত আমাদের সম্মানিত অতিথিবৃন্দরা পরে কথা বলার কথা ছিল, তবে নাসির দত্তর চলে যাওয়ার কারণে এখন বক্তব্য রাখবেন। সবচেয়ে লজ্জাজনক বলে আমরা আমাদের প্রেমপ্রায় নেতৃত্ব অধিকারের জন্য আজকে রাস্তায় আসতে হচ্ছে। আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে আমাদের সাথে উপস্থিত হয়েছেন, এখন কথা বলবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক জনাব নাসিরউদ্দিন আহমেদ স্যার। এই অভ্যুত্থানে আমরা সামনে ছিলাম, আমাদের ছাত্ররা, শ্রমিকরা, সাধারণ জনগণ সকলেই স্বতঃস্ফূর্তভাবে দেশে এই দুঃশাসন থেকে মুক্তির জন্য ঝাঁপিয়ে পড়েছিল। আমরা বিজয়ী হয়েছি, আমরা স্বৈর শাসন থেকে মুক্তি পেয়েছি, অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা হয়েছে। অন্তর্বর্তী সরকারের একটা আমাদের প্রাথমিক দাবি ছিল সংস্কার, পাচারকৃত অর্থ ফিরিয়ে আনা, পাচারকারীদেরকে ধরা, ক্ষমতার অপপ্রয়োগ ব্যবহারকারী যারা জনগণকে নির্যাতন নিপীড়ন চালিয়েছে তাদেরকে ধরে শাস্তি বিধান করা, আর জনগণের সাধারণ জনগণের দাবি ছিল বাজার নিয়ন্ত্রণ করা। আমরা আজ পর্যন্ত তার কিছুই দেখতে পাচ্ছি না। আমরা এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকারের এই ধরনের কোন কর্মকাণ্ডই আমাদের চোখে পড়ছে না।
আমরা আর সময়কে মন চাই না, আমরা চাই জুলাই বিপ্লবে যারা অংশগ্রহণ করেছে সেই অংশগ্রহণকারীদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন। যারা নিহত হয়েছে তাদের পরিবারকে দ্রুততম সময়ের মধ্যে সাহায্য দিতে হবে। যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আর একদিকে এদেশের ইতিহাস খুবই লজ্জাজনক। আমরা ৭১-এর মুক্তিযুদ্ধে এদেশের আবহাওয়ার মানুষ অংশগ্রহণ করেছিল দেশের মুক্তির জন্য, দেশের অর্থনৈতিক মুক্তির জন্য, মানুষের মুক্তির জন্য। একটি দল সেই স্বাধীনতা যুদ্ধের, সেই মুক্তিযুদ্ধের দলটাকে নিজের কুটিগত করার চেষ্টা করেছে। জনগণ সেই সুযোগ দেয়নি। আজকে জুলাই বিপ্লব, জুলাই অভ্যুত্থানের আমরা ব্যাংকার ছিলাম, এখানে কোনো ব্যাংকার কেউ ছিল না। এবং এই জুলাই বিপ্লব একদিন হয়নি। এই জুলাই বিপ্লবের আরো দীর্ঘদিনের সংগ্রাম, আন্দোলন লালন পালিত করেছে। আমি আজকে যারা বলতে চেষ্টা করছেন যে জুলাই বিপ্লব তাদের তার সংগঠিত হয়েছে, আমরা সুস্পষ্ট করে বলতে চাচ্ছি এটা আপনাদের আমরা এটার দাবি করার অধিকার নেই। এখানে শিক্ষকরা ছিল, ছাত্ররা ছিল, শ্রমিক ছিল, সাধারণ মানুষ ছিল। একটি দলের, পুলিশের এবং প্রশাসনের নির্যাতন নিপীড়নের মধ্যে তারা দাঁড়িয়েছে, জীবন বাঁচিয়ে গেছে এবং পুলিশ হয়েছে। তারপর আজকের এই অভ্যুত্থান সম্পর্ক সম্পন্ন হয়েছে। আপনাদেরকে এই সত্যটি রিয়েলাইজ করতে হবে। আপনারা ওই সচিবালয়ে বসে আর গাড়ি চলে উপদেষ্টা থেকে আপনারা এই দিকে গেলে চলবে না। আমি সুস্পষ্ট বলবো, অন্তর্বর্তী সরকারকে দ্রুততম সমাধান করে যারা এই জুলাই অভ্যুত্থানের সময় জনগণের উপর গুলি চালিয়েছে, সুস্পষ্ট নিদর্শন আপনাদের প্রমাণ আপনাদের কাছে আছে। এক্ষেত্রে মুক্তিযুদ্ধের প্রমাণ ছিল না, জুলাই বিপ্লবের প্রত্যেকটা প্রমাণ আছে। তাদের বিচার করে যারা নিহত হয়েছে এই প্রত্যেকের করতে বেশি দিন লাগে না, আজ পর্যন্ত সেটা আপনাদের কাছে স্পষ্ট নয়। যারা আহত হয়েছে তারা কাজ পাচ্ছে বিভিন্ন জায়গায়, তারা পড়েছে এখানে সেখানে, আপনারা তাদের খোঁজ নিচ্ছেন না। আপনারা ক্ষমতায় গেছেন তাদের জায়গায় বিনিময়ে, এই কথা আপনাদের রিয়েলাইজ করতে হবে। আমি সুস্পষ্ট বলতে চাই, এখন সময় আছে আমরা যতটুকু সময় পারি দেশটাকে স্বাভাবিক পথে নিয়ে যেতে হবে এবং স্বাভাবিক পথে নিয়ে যাওয়ার একটা প্রক্রিয়া হচ্ছে সুস্পষ্ট নীতিমালা গ্রহণ, জনগণের অধিকার নিশ্চিত করা আর জনগণকে স্বস্তি দেওয়া। আপনারা জনগণকে আর ফিরন দিলে জনগণ একটা পর্যায়ে আপনাদের এই স্বাভাবিক গতিধারা রুদ্ধ করবে। সেই পর্যায়ে দেখা দিবেন না। আপনারা দ্রুততম সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেন। দ্রুততম সময়ের মধ্যে একটা নির্বাচন ব্যবস্থা করতে দিয়ে জনগণের হাতে জনগণের ক্ষমতা দেওয়ার চিন্তা করেন, ব্যবস্থা করেন। আর যতটুকু সম্ভব আজকে এই অনুষ্ঠানে যে দাবিগুলি স্থাপিত হয়েছে সেই দাবিগুলি বাস্তবায়নের চেষ্টা করেন। আমি আশা করি অন্তর্বর্তী সরকারের কর্মকর্তাদের উপদেষ্টাদের বুঝুদয় হবে তারা আর নিজেরা নিজেদের ভোগের নিজেদের পানের মধ্যে থাকবেন না। মানুষের কষ্ট স্বীকার করবেন। যে চেতনা ছিল, যে ক্রিয়া ছিল মানুষের, সে ক্রিয়া করে সম্মান প্রদর্শন করে দ্রুততম সময়ে কার্যকর ভূমিকা নেবে, জনগণকে শক্তি দেবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের
মুকুল ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই মানববন্ধন অনুষ্ঠানের আমাদের সম্মানিত অতিথি এবং সহকারী আমার পরিবর্তনে আমার সহযোগিতা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে পরিস্থিতি আমি ছয়টা বিষয় নিয়ে কথা বলবো। আজকে এই 2024-এর যারা উদ্যোক্তান সৃষ্টি হয়েছে সেটা একটা বৈষম্য বিরুদ্ধে বৈষম্য আমরা করতে পারি না। তো বৈষম্যকে লক্ষ্য করতেছি, আসলে আমরা আগে কি বৈষম্যকে বলতে পাশে আগে বলতে পেরেছি? আমরা পাশে আমরা কি শুধুমাত্র হাত বদল হচ্ছে, শুধুমাত্র চিন্তা চেতনা রয়েছে, কিন্তু ফাঁসিবাদী যে ব্যবস্থা যে বৈষম্য এটা কি এখনো রয়ে গেছে? আমরা শুরু করেছি না, আজকে যে ফাঁসিবাদী 17 বছরের এই আওয়ামী ফাঁসিস্টের যে ব্যবস্থাকে প্রতিহত করার কাছে আগস্টের অধীনে আমরা যে নতুন একটা স্বাধীনতা অর্জন করতে চেয়েছিলাম, আমরা সেটা গিয়ে দেখতে পাই নাই। কিন্তু সেই বৈষম্য আজকে আমরা যারা নিরস্ত্র, আমরা যারা তামিলবিহীন দিক দিয়ে শুধুমাত্র ইফেক্ট করে যে ফাঁসিস্টের সামনে দাঁড়াচ্ছে তাদের উপরে আজকে বৈষম্য নির্বাচনে চলে যাচ্ছে। আমরা কোনো মিডিয়া, আমরা কোনো সরকার এটার সাথে ব্যবস্থা নিচ্ছি না। আজকে জেনারেল ফাউন্ডেশন নামে যে একটা ফাউন্ডেশন তৈরি করা হয়েছে সেটার গতি এতটা স্লো যে আমার আহত ভাইরা যারা দাঁড়াতে পারে না, তারা এসে সকাল 10টা থেকে 4টা পর্যন্ত দাঁড়া থাকে, তার সাথে একটা কৃষক বিনিময় করার মতো লোক পাওয়া যায় না। একটা বাস্তবিকে যে ছিল লোক সেটা আমরা পুরো পাচ্ছি না। আসলে এই ধরনের বৈষম্য আগে আমরা দূর করতে পেরেছি না, আমরা যে বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়েছি ভাই সেই বৈষম্যটা আমরা দূর করতে পারি না। তাই আমাদের সকল সংগঠন হোক, আমাদের বৈষম্য সম্পর্ক হোক। আর আজকে যে আহত ভাই আমাদেরকে দাবি সরকার দাবি নিয়ে দাঁড়াচ্ছি দেখছি, 1 নম্বর আমাদের সুচিকিৎসা সুনিশ্চিত করা, আমাদের যাদের সামর্থ্য আছে, শিক্ষক আছে তাদেরকে সুব্যবস্থা চাকরি ব্যবস্থা করে দেওয়া, এবং প্রত্যেকের যোগ্য যারা আছে আমাদের মুক্তিযুদ্ধ আছেন তাদের সাথে আমাদেরকে তাড়াতাড়ি আমাদের আর্থিকভাবে করে রাখা। আর আমরা যারা চিকিৎসা নিতে পারে নাই, আমরা যারা অনাথ রয়েছে এখনো, তাদের জন্য অবশ্যই একটা ভাষা শিক্ষক চালু করা উচিত। এই গভর্নমেন্ট করেছে, আমরা অনুরোধ করবো আমাদের এই সরকারকে আত্মীয় সরকার হোক একটু সময় বক্তব্য হতে আমি আমার সামনে বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ, মুর্দাবাদ জিন্দাবাদ। আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আহত শহীদ পরিবারের ভাইরা, আমাদের আজকের মানববন্ধনে ছয়টি প্রকাশ করে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বৈঠক সহকারী অধ্যাপক জনাবা আরমান ফাবিয়া। আমরা তাদের গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যদিও ভালো থাকার কথা না, আপনি যে ইস্যু নিয়ে আমাদেরকে এখানে সমর্থ হতে হলো, খুব দুঃখজনক বলে এখনো বৈষম্য চলছে, এটা এক্সপেক্টেড না। আমি আশা করবো যে আজকে ওরা যারা এই মানববন্ধনের জন্য সমর্থ হয়েছে এবং তারা যে দাবিগুলো উত্থাপন করেছে এগুলো সব যত দ্রুত সম্ভব এটা বাস্তবায়ন করা উচিত। কারণ হচ্ছে যে আমাদের কিন্তু বিভিন্ন সেক্টর আছে, বিভিন্ন সেক্টরে কিন্তু এই যুব সমাজকে কাজে ইনক্লুড করার কিন্তু স্কোপ আছে। এই স্কোপগুলোকে আসলে আরো বেশি হাইলাইট করে আমি মনে করি এই যে যারা হচ্ছে আহত এবং আহতদের পরিবার, নিহতদের পরিবার, তাদেরকে যদি ওই গ্যাপগুলোতে ইনক্লুড করা যায় সেটা ভালো হবে। এবং ইনক্লুড করার অনেক স্কোপ আছে, বিভিন্ন সেক্টর আছে, সেই সেক্টরে কাজে কিন্তু আমরা যখন 5ই আগস্টের পরে কিন্তু আরো অনেক বেশি ফাইন্ড আউট করতে পেরেছি যে আমাদের অনেক কাজ করার কিন্তু স্কোপ আছে। স্কোপ করে
কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়, এটা আমার কাছে মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট। যে কোনো জায়গায় ফার্স্ট প্রায়োরিটি হবে যারা নতুন নতুন তারা। আমি এটুকু বলেই আজকে শেষ করছি। ইনশাআল্লাহ পরবর্তীতে আলোচনা করা হবে এবং হ্যাঁ থ্যাংক ইউ। ধন্যবাদ তার গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য। এখন আমাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে মূল্যবান বক্তব্য রাখবেন যারা আমিনুল ইসলাম মেম্বার, যারা আমিনুল ইসলাম মেম্বার। একটি শাসন প্রতিষ্ঠিত করার চক্রান্ত তারা শুরু করেছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ পরিবার আহত ভাইয়েরা, এরা কি ফিরে গেছে? বাংলাদেশে যারা সম্মুখ সড়কে মৃত্যু করেছেন, আহত যোদ্ধারা এবং শহীদ হয়েছেন আমার ভাই, এরা কি এখনো আপনাদের উপর শক্তি নেই? এরা বিছাই মুক্ত। আমার ভাই কবরে। ঘুরে গেল বাহিরে। আমার ভাই কবরে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে শহীদ পরিবার ও আহত যোদ্ধা কর্তৃক আয়োজিত আজকের যে প্রোগ্রাম রয়েছে, আপনারা জানেন দুঃখের সাথে বলতে হয় এই প্রোগ্রাম আমরা তো এখানে মানববন্ধন করার জন্য আসি নাই। আমাদের তো এখানে দাঁড়ানোর কথা ছিল না। আমাদের তো রাস্তায় দাঁড়িয়ে সরকারের বিরুদ্ধে কোনো কথা বলা উচিত ছিল না। আজকে আমরা কেন রাস্তায় দাঁড়াবো? আজকে রাস্তায় দাঁড়িয়েছি এই জন্য যে সরকার আমাদের রক্তের উপর দিয়ে, যে সরকার আমাদের ত্যাগের মাধ্যমে যাদের প্রায়োরিটি ছিল সবচেয়ে সর্বপ্রথম, আপনারা দেখছেন আমরা হচ্ছি বৈষম্যের শিকার। যে বৈষম্যের জন্য যুদ্ধ করেছি, সেই বৈষম্যের জন্য যুদ্ধ করেছি, সেই বৈষম্য আজকে আমাদের জন্য হচ্ছে। প্রিয় সাংবাদিক ভাইরা, আজকে আমাদের অপরাধের কারণে যে রাষ্ট্র, এই রাষ্ট্রের মিডিয়া কভারেজের জন্য সর্বোচ্চ মিডিয়া যাদের কানে ছিল, সমস্ত মিডিয়া ভাইদের আজকে উপস্থিত থাকার দরকার ছিল। আপনারা আজকে স্বাধীন, আপনারা আজকে রাস্তায় দাঁড়িয়েছেন আমাদের জন্য। আজকে সুশীলভাবে কথা বলতে পারেন, বাক স্বাধীনতা রয়েছে, এটা আমাদের জন্য, আমাদের শহীদ ভাইদের জন্য। আমরা এখানে গুটি কয়েক মিডিয়া দেখছি, বাকি সব মুক্তি বন্ধন চ্যানেল। আমাদের কথাগুলো যদি আপনারা সচিবালয় পর্যন্ত না পৌঁছে দেন, তাহলে এই কথাগুলো এখানে এই পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমরা বারংবার এই প্রশ্নের সাথে সরকারের সমালোচনা করতে চাই না, আমরা আপনাদের হতে চাই না। আর নতুন আপনাদের জানাই, আপনারা জানেন যে সেই পরিস্থিতি কতটা ভয়াবহ হয়। আমরা যোদ্ধারা ছিলাম, সেই যোদ্ধারা আজকে এই সম্মুখ সারিতে। আপনারা যোদ্ধাদের সম্মান দিলেন, শহীদ পরিবারদের সম্মান দিলেন, আপনারাও সম্মানে থাকবেন। দ্রুত আমাদেরকে নিয়ে, আমাদের মনোভাবকে প্রাধান্য দিয়ে আমাদের জন্য কাজ করবেন, এই আশাবাদ ব্যক্ত করি। পরবর্তীতে আমাদের দুর্মূল্যায়ন করা হয়, পরবর্তীতে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। এখন সংক্ষিপ্ত করে মূল্যবান বক্তব্য রাখবেন সজীব, আমাদের আগে যোদ্ধা সজীব ভাই। আসসালামু আলাইকুম। আমি প্রথমে সবার কাছে অনুরোধ জানাচ্ছি, আমি একটু ছোট্ট করে স্লোগান দেবো, সবাই আমার সাথে স্লোগান দেবেন, ঠিক আছে? ছোট্ট করে একবার ছোট্ট করে। রক্তে আগুন লেগেছে, আমার ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না, আমার ভাইয়ের রক্ত, আমার ভাইয়ের রক্ত শেষ হয়নি যুদ্ধ। বাইরে আজকে খুব কষ্ট নিয়ে আসতে সামনে আসতে আছে। আপনারা জানবেন
ইতিমধ্যে আপনারা জেনে যাচ্ছেন আমাদের বিভিন্ন হসপিটালে দুর্নীতি চলছে। পঙ্গু, হৃদয়, স্বাস্থ্য, চক্ষু, তারপর টিভি হসপিটাল এবং সিএমএস সবগুলো হসপিটাল মিলে একটা দুর্নীতি চলছে। একটি চক্র আমাদের কিছু সংখ্যক আহত ভাইদেরকে নিয়ে তারা একাই সরকারের সাথে মোকাবেলা করছে, কিন্তু আমরা এটা হতে দেব না। এইখানে সর্বস্তরের মানুষজন ছিল, যেমন ছিল স্টুডেন্ট, এরকম ছিল রিক্সাওয়ালা ভাই, এরকম ছিল ড্রাইভার, এরকম ছিল শ্রমিক। আমাদের আহতদেরকে নিয়ে যারা দুর্নীতি করবে তাদের আমরা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। আমরা এই দেশ থেকে বৈষম্য দূর করবো ইনশাআল্লাহ। এরা সেখানে বৈষম্য করবে না, কারণ আমরা বৈষম্য বিরোধী। আমি সরকারের কাছে বলবো আপনারা অতি তাড়াতাড়ি হসপিটালের থেকে বাঁচাতেন এবং যারা এখনো সুচিকিৎসা পায় না তাকে অতি তাড়াতাড়ি সুচিকিৎসার ব্যবস্থা করেন। এইভাবে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি রাখছি। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। বক্তব্য রাখবেন আমার সাগর ভাই, আমাদের সর্বশেষ যোদ্ধা সাগর ভাই। জুলাই বিপ্লব পরবর্তী কেউ কেউ ক্ষমতার মস্তক গুছাচ্ছে, আর দুঃখজনক বিষয় হলো আমার আহত ভাইয়েরা, নিহতের পরিবাররা তাদের ন্যূনতম অধিকার এবং সুচিকিৎসার জন্য রাজপথে মানুষের দ্বারে দ্বারে ভিডিও বানাতে ঘুরে বেড়াতে হচ্ছে। কি হইতে পারে? আমরা আজকের মানববন্ধন থেকে স্পষ্টভাবে বলে দিতে চাই, আমাদের জুলাই অভ্যুত্থানে আহত ভাইদের সুচিকিৎসা দ্রুত সময়ের মধ্যে নিশ্চিত করতে হবে এবং জুলাই বিপ্লবের যে সত্যিকার স্পিরিট ছিল
গণঅধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল ভাই আর কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। আমাদের মাঝে এসে উপস্থিত হবেন আমার চিত্রশিল্পী এবং মানবাধিকার কর্মী জনাব শহীদুল ইসলাম। আরো কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন। আমাদের মাঝে আরো কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ জনাব তানভীর উদ্দিন খান। এর মধ্যে আমাদের সাথে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তানভীর উদ্দিন খান। আমরা অনুষ্ঠানের পক্ষ থেকে তাকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। এখন বক্তব্য রাখছেন রণজিৎ ভাবে সংক্ষিপ্ত করে। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে আহতদের যোদ্ধাদের সামনে দাঁড়িয়ে আজকে বক্তব্য রাখার সুযোগ নিজেকে গর্বিত মনে করছে। আজকে যারা এই জুলাই আগস্টে আহত বা নিহত হয়েছেন তাদের বাইরে রেখে যারা উপদেষ্টা হয়ে সংস্কারের নামে বাংলাদেশের গণ আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছে। আপনাদের লক্ষ্য করা যারা আজকে এখানে বসে আছে আমাদের ভাইরা নিহত যারা হয়েছে তাদের পরিবার আজকে কেন মিডিয়ার সামনে এসে তাদের দাবি আদায় করতে হয়? আমরা আমাদের আন্দোলন সংগ্রামে ছিলাম, আমাদের নেতৃবৃন্দ আন্দোলন করেছে, তারা আন্দোলনের শান্তি প্রকাশ করেছে। বিভিন্ন রাজনৈতিক দল 17 বছর ধরে আন্দোলনের মাধ্যমে একটা বিপ্লব এই ছাত্র আন্দোলনের একটি পরিণত হয়েছে। আজকে যে আহত ভাই বোনেরা সামনে বসে আজকে তাদের কথা বলছে, অথচ যারা অনেকেই উপদেষ্টা হয়েছেন আন্দোলনের তারা ঘরের পাশে ছিলেন না। আজকে তাদের বলতে চাই সংস্কার করে যে গুলি আপনারা আড়াচ্ছেন তার আগেই আহত ভাইদের অধিকার নিশ্চিত করে চিকিৎসা নিশ্চিত করে বাংলাদেশে অনতিবিলম্বে একটি নির্বাচনের লক্ষ্যের দিন কারণে বিগত ব্রিটিশ সৈন্যবাহিনী শেখ হাসিনা ভারতে বসে যে ষড়যন্ত্র করছে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে ফাটলের চেষ্টা করছে, অনতি বিলম্বে দেশ একটি বিপদের সম্মুখীন হতে যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আপনাকে বলতে চাই আপনাকে নিয়ে আমরা অনেক আন্দোলন সংগ্রাম করেছি। আপনার প্রত্যেকটা হাজিরা এই আদালতে আমরা উপস্থিত থেকেছি। নিজের মায়ের দেশের রক্তচক্ষু উপেক্ষা করে আপনাকে বলতে চাই এই আহত ভাই বোনদের আগে চিকিৎসা দিও। আজকে আপনারা তাদের উপদেষ্টা বানিয়েছেন তাদেরকে আমরা কখনো দেখতে পাইনি। বক্তব্য দীর্ঘায়িত করবো না। আহত ভাইদের চিকিৎসা সুনিশ্চিত হবে এবং বর্তমান সরকার তাদের চিকিৎসা নিশ্চিত করবে এই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে সংগ্রাম কেন এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন জুলাই আগস্টের অন্তর্গতে আমরা একজন গোলাম ভাইকে হারিয়েছি, তার আত্মার মাঝে কামনা করছি। তিনি আজকে আমাদের মাঝে নেই। হৃদয় করিম ভাই, শহীদ হৃদয় করিম ভাইয়ের বড় ভাই মোহাম্মদ রিয়াজ ভাই এখন আপনাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। রিয়াজ ভাই
তার রেজাল্ট করে নিয়ে ভাই পরিস্থিতি নিতে সময় হচ্ছে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবে শফিক ভাই। শফিক ভাইকে ভাই আপনি এখানে আসছেন? আমি শহীদ দিয়াদের বড় ভাই। আমার ভাই 4 আগস্ট শহীদ হয়। দীর্ঘ 14 দিন ঢাকা মেডিকেল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ও 17 তারিখ মারা যায়। তো আমার ভাই আজকে রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। তো আমরা এই ভাইয়ের হত্যার জন্য আমরা মামলা পর্যন্ত করেছি। সেখানে দেখা যায় যে এখনো 2-4 জন আসামিবাদে কোনো আসামি এখনো গ্রেপ্তার হয়নি। আমরা যতবারই থানায় তাদের সাথে যোগাযোগ করি তখন তারা বলতেছে ভাই আমরা আমাদের উপমহল থেকে যখন বলবে তখন আমরা এই কাজটা করবো, আমাদের একটু সময় লাগবে। কেন ভাই আমাদের ভাইরা আজকে যেভাবে রাস্তায় যুদ্ধ করে রক্তের বিনিময়ে নতুন দেশ দিয়েছে, কেন তাদের বিচারে এত গাফিলতি করছে? আমি উপদেষ্টাদের বলতে চাই আদৌ কি আমার ভাইয়ের বিচার হবে? আপনারা যেভাবে কাজ করছেন, যেভাবে সময় নিচ্ছেন, তাতে তো মনে হয় না যে আমার ভাইয়ের বিচার হবে। আমি সকল উপদেষ্টাদের বলতে চাই আপনারা দ্রুত এই শহীদ পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা করবেন এবং সকল শহীদদের হত্যার বিচার করবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। এখন আপনাদের সম্মুখে মূল্যবান বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী স্টুডেন্ট, যিনি অতীতে সকল ছাত্রদের পক্ষ থেকে লড়াই সংগ্রাম করে যাচ্ছেন, 2018 কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় যুক্তাঙ্গ জনাব নাজমুল হাসান সোহাগ ভাই সংক্ষিপ্ত আকারে মূল্যবান বক্তব্য রাখবেন। নাজমুল হাসান সোহাগ ভাই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আজকের যে 2024 জুলাই আগস্টের হত্যাকাণ্ডের আহত ভাই এবং শহীদ পরিবারের পক্ষ থেকে আজকের প্রোগ্রাম, আমরা বরাবরই দেখেছি যে আহত হয়ে গেলে, নিহত হয়ে গেলে কিছুদিন খবর নেওয়ার পরে আর খবর রাখে না। এই 24-এর পরে দেখেছি সকলে আহত নিহতর 2-4 দিন খোঁজ নিয়ে এখন আর খোঁজ খবর রাখছে না। এখনো জুলাই ফাউন্ডেশনের নামে যে নাটক চলছে, এখানে যারা আছে তারা অপরিপক্ষ, তারা ঠিকভাবে কাজ করছে না। এখন তাদের তো আমরা বারবার স্মরণ করে দিচ্ছি, দ্রুত শহীদ এবং আহতদের পরিবারের পুনর্বাসন করুন। তারা কানেই নিচ্ছে না। আমরা চাই তারা দ্রুত এই বিষয়টা সমাধান করুন এবং আমরা বিভিন্ন জায়গায় দেখতেছি ব্রিটিশরা এখনো অবস্থান করছে। আমরা আগে বাজারে সব জায়গায় দেখতেছি আওয়ামী সন্ত্রাসীরা ঘুরে বেড়াচ্ছে। তারা তাদের কোনো পুলিশ কাজ করছে না, এই উপদেষ্টারা ঠিকমতো কাজ করছে না, উপদেষ্টারা নিজেদের শরীর চালাতে পারছে না, তারা উপদেষ্টা হয়েছে। তারা এই গাড়িতে ভ্রমণ করছে, তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে বা শহীদদের নিয়ে কোনো কাজ করতেছে না, বাংলাদেশের কাঠামো নিয়ে, নীতি নির্ধারণ নিয়ে কাজ করতেছে না। আমরা দেখেছি ইউজিসি পিএসসিতে 3 জন সদস্য নিয়োগ করা হয়েছিল, অফিস যারা ছিল। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমরা শুনতেছি বিভিন্নভাবে লবিং করে বিভিন্ন ডিলের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। এটা আমরা চাই না, এই জন্য আন্দোলন করি না। তারা 3 সপ্তাহ আন্দোলন করে এক একজন অনেক কিছু ভাবতেছে নিজেদেরকে। হ্যাঁ, অথচ আমরা 2018 সালে কোটা সংস্কার আন্দোলন করেছি, 2024-এর আন্দোলন করেছি, মধুবিরোধী আন্দোলন করেছি, সব আন্দোলনে আমরা ছিলাম। আমাদেরকে অনেক সময় আমাদের তাদেরকে চেনেই না, এই অবস্থা। তো আমরা যারা সামনে দেখতেছি এদের এক সময় মানে প্রধান হাতে এই টাকা ছিল না। একজনের চলাচল এখন থেকে অন্যরকম মনে হয়। তো আমরা এই জন্য স্বাধীনতার জন্য আমরা একজন জীবন দিই নেই, একজন আহত হয় নাই। আমি 3 আগস্ট আহত হয়েছি, আমার মোবাইল মানি ব্যাগ সহ আমাকে অনেক আঘাত করা নিয়ে যাওয়া হয়েছে এবং অনেক আঘাত করা হয়েছে হাজি সেলিমের লোকজন লালবাগ অঞ্চলে। তো আমি চাই এগুলো সত্য বিচার। আমি গতকাল মর্গে গেছিলাম ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালের প্রসিকিউটরদের সাথে, এখানে দেখেছি 7টা লাশ, একটা যাত্রা গাড়ি, 6টা শাহবাগ থানা, এর মধ্যে একজন মহিলা শহীদ আছেন। তা আমরা ওই
বলছি আমাদের অনেক ভাই অনেকের লাশ ঢাকা মেডিকেলের মর্গে আছে। আপনারা এগুলো জুলাই আগস্টের এগুলো সঠিক তদন্ত করুন, করা হয়নি। এখনো পুলিশ প্রশাসনকে ঠিকভাবে সচল করা হয়নি, প্রশাসনকে সচল করা হয়নি, বিভিন্ন বাহিনীকে সচল করা হয়নি। এখন আমরা যেটা শুনতেছি বিভিন্ন বাহিনীর লোকজন লমিং করে আওয়ামী সন্ত্রাসীদেরকে বিভিন্ন জায়গায় পুনর্বাসনের চেষ্টা করছে, বিভিন্ন ক্ষেত্রেই দেখতেছি। আমরা এটা চাই না, আমরা দ্রুত সময়ের মধ্যে এর সমাধান চাই, নইলে আমরা আমার রাজপথে নামবো এবং এই শহীদ ভাইরা যারা আছে তারা যদি আবার ভয়েস রেস করে তাহলে আপনারাও কিন্তু পালানোর জায়গা পাবেন না। ধন্যবাদ। এখন কথা বলবে আহত যোদ্ধা বিচার ভাই। সবার সমাধান হবে, ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ইসলাম। আমি বাচ্চা দাদা ঢাকা পুলিশে আমাদের পরিবারের পক্ষ থেকে যারা কথা বলবেন পিছনে আসেন, আপনাদের সিরিয়াল অনুযায়ী দেওয়া হবে। আমাদের সম্মানিত অতিথিদের করে কিছু ছোট বেরিয়ে চলে আসবে যারা বাকি আছে। এখন কথা বলবেন আহত বলতে সোহাগ ভাই। বিপ্লবে আহত সহযোদ্ধারা, উপস্থিত আছেন মিডিয়া কর্মীরা, আরো উপস্থিত আছেন আমার মা বোনেরা, আরো উপস্থিত আছেন দেখি বলবো সবাইকে আসসালামু আলাইকুম। একটা স্লোগান দেখে স্লোগান বলবো ভাই এই স্লোগান দেখে আপনারা ভাই আমাদের অফিসে কিনা আছে আমাদের বলে আসবে এখন বক্তব্য
মধ্যে উপস্থিত হয়েছেন 2018 সালে কোটা সংস্থান আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এবং উপদেষ্টা 2024 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় ইত্যাদি স্ট্যাটিস্টিক্স বিভাগের ছাত্র। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক এবং জুলাই আগস্ট বিপ্লবে বারবার আহত কারা নির্যাতিত শিক্ষার্থী নাজমুল হাসান। নাজমুল হাসানকে আমাদের আহত এবং নিহত পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। বন্ধুগণ, আপনাদের সবাইকে গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই এবং সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আজকে এখানে আহত যোদ্ধারা একত্রিত হয়েছেন, শহীদ পরিবারের সদস্যরা এসেছেন। এটা আমাদের জন্য খুব দুর্ভাগ্যজনক যে তাদের এই এতদিন পরে এসেও রাজপথে দাঁড়াতে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে আমি নিজে ব্যক্তিগতভাবে এখনো বহু আহত যোদ্ধার ফোন পাই যে তাদের নানা ধরনের অসুবিধা হচ্ছে এবং এই অসুবিধার জন্য তারা তাদের অনেকে কাজ করতে পারছেন না, অনেকে হাত পা নষ্ট হয়ে গেছে, নানা ধরনের সমস্যা, পারিবারিক সমস্যা এই সমস্ত দেখা দিয়েছে। একমাত্র বড় বড় পরিবারে তারা আহত হয়ে পড়ে আছে। এই পরিস্থিতি আমাদের দেখছে কেন হচ্ছে এর জবাব আমি মনে করি যে এই সরকার এবং দায়িত্ব যারা আছেন তাদেরকে দিতে হবে। কারণ এই যে আহত যোদ্ধারা, এই যে শহীদরা, তাদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে নতুন বাংলাদেশ, আজকে নতুন বাংলাদেশের কথা আমরা বলছি। নতুন বাংলাদেশের নতুন অনেক কিছুর স্বপ্ন দেখছি, কিন্তু এই যে আহতদের জন্য এবং শহীদদের জন্য যে একটা কমিশন গঠন করার কথা দরকার ছিল, কিংবা বিশেষ ব্যবস্থায় অন্য যে কোনো উপায়ে হোক তাদেরকে চিহ্নিত করা, পুনর্বাসন করা, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া, এই কাজগুলো আমরা দেখছি অগ্রসর হয়নি। কয়েকদিন আগে আমরা দেখছিলাম যে প্রধান উপদেষ্টা বলছেন যে আমলাতন্ত্রের কারণে এগুলো নাকি ধীরগতিতে চলছে। আমরা প্রশ্ন করতে চাই যে আমলাতন্ত্র এই কিছুদিন আগে, মাত্র কিছুদিন আগে যখন এই শেখ হাসিনা সরকার ক্ষমতায় ছিল, তারা শেখ মুজিবুর রহমানের একটা মূর্তি গড়তে 250 কোটি টাকা দিয়ে দিতে কলমের 1 পয়সাও দেরি করত না।
রক্তের ঋণ শোধ না করে বাংলাদেশে এক চুলো এগোতে পারবে না। বাংলাদেশকে এগোতে হলে বাংলাদেশের মানুষের যে রক্তের ঋণ তাকে শোধ করে এগোতে হবে। আহতদের জন্য অবিলম্বে দেশে হোক বিদেশে হোক সর্বোচ্চ সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। যারা যাবে এখনো চিকিৎসার প্রয়োজন, যারা বন্ধু হয়েছেন অর্থ হারিয়েছেন তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। যারা চোখ হারিয়েছেন তাদের কিভাবে পুনর্বাসন করবেন তার ব্যবস্থা করতে হবে। এখানে যে শহীদ পরিবার আছে সেই শহীদ পরিবারগুলোকে রাষ্ট্রের মর্যাদা দিয়ে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে তাদেরকে পুনর্বাসন করতে হবে। এগুলো হচ্ছে এই সরকারের কাছে আমাদের প্রথম এবং প্রধান চাওয়া। এরপর আসে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য এইগুলো যে মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে সেইগুলোর নিয়ন্ত্রণ করা। মানুষের জীবনে এখনো স্বস্তি ফিরে আসে নাই। আমরা এই মানুষের জীবনে স্বস্তি ফিরে আনার জন্য নতুন বাংলাদেশ করার জন্য এই অভ্যুত্থান করেছি। এই অভ্যুত্থানের ভিতর দিয়ে আমরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চালু করতে চেয়েছি, কিন্তু আমরা দেখেছি যে এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত চালু হওয়ার বিপক্ষে যারা ছিল তাদের এখনো বিচারের সম্মুখীন করা হয় নাই। তাদের যথাযথভাবে দ্রুততার সাথে যত দ্রুত সম্ভব বিচারের সম্মুখীন করতে হবে এবং সবাইকে শাস্তির আওতায় আনতে হবে। আমরা সুস্পষ্টভাবে বলে দিতে চাই বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠান এগুলি হচ্ছে প্রাথমিক শর্ত। এরপরে বাকি বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারি, সমঝোতা করতে পারি, সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে নতুনভাবে করতে পারি। সবার আগে রক্তের ঋণ শোধ। এই রক্তের উপরে দাঁড়িয়ে বাংলাদেশ সেই রক্তের ঋণ শোধ না করে বাংলাদেশে এগিয়ে যাবে না। এবং আমাদের যোদ্ধাদের পাশে আমরা আছি। আমরা দলীয়ভাবে সমস্ত জায়গায় চেষ্টা করেছি আহতদের তালিকা করে সরকারের কাছে পৌঁছে দেওয়া, কিন্তু তারা কতটুকু ব্যবস্থা নিয়েছেন আমরা জানি না। এখনো পর্যন্ত আমাদের কাছে সুস্পষ্টভাবে এটা প্রমাণিত হচ্ছে না যে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা অবিলম্বে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই এবং সরকারকে এরকম ধীরে ধীরে কাজ না করে দ্রুততার সাথে তার কাজ সম্পন্ন করার আহ্বান জানাই। বিশেষত আহত এবং শহীদদের ক্ষেত্রে সবাইকে আবারও শুভেচ্ছা, সালাম এবং ধন্যবাদ জানাই। আমাদের এই দাবির সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মোহাম্মদ তাজুল হোসেন হয়েছেন। আর অল্প সময়ের ভিতরে আমাদের মাঝে উপস্থিত হবেন রাষ্ট্রীয় সাবেক ভিপি নূর মোহাম্মদ। এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আহত শিক্ষার্থী, সারোয়ার্দী কলেজের আহত শিক্ষার্থী মোহাম্মদ সারিকা। যেখানে আমরা অন্যায়ের বিরুদ্ধে
সম্মানিত উপস্থিতি, এইভাবে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বিশিষ্ট চলচ্চিত্র শিল্পী, আলোকচিত্র শিল্পী ও মানবাধিকার কর্মী জনাব শহীদুল আলম। এইমাত্র আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আলোকচিত্র শিল্পী ও মানবাধিকার কর্মী জনাব শহীদুল আলম। আমাদের এই সম্মুখসারী যোদ্ধাদের এই প্রোগ্রামের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাচ্ছি। এখন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন 24শে জুলাই অভ্যুত্থানে সম্মুখসারী যোদ্ধা, যিনি এই আন্দোলন করতে গিয়ে তার মেরুদণ্ড হারিয়েছেন, বন্ধুত্ব জীবনের দিকে অগ্রসরিত হওয়া এই আহত যোদ্ধা জনাব আহমেদ জীবন। আজকের আহতদের মানববন্ধনকে আমি সর্বপ্রথমে স্মরণ করছি 16 আগস্ট গণঅভ্যুত্থানে আমার যে সমস্ত ভাইরা সারা বাংলাদেশে তাদের জীবন দিয়ে দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছিল সেই শহীদ ভাইদের আবু সাইদ মুগ্ধ আসিস সহ সকলকে আমরা শ্রদ্ধা করে স্মরণ করছি। সেই সাথে স্মরণ করছি এখনো সারা বাংলাদেশে বিভিন্ন হাসপাতাল, বাসা বাড়িতে যারা আমার বিছানায় কাটাচ্ছে তাদের দ্রুত সুস্থ কামনা করছি। আসলে কথা বলতে গেলে অনেক কথায় চলে আসবে, ফরমালি বক্তব্য অনেকেই দিয়েছে, অনেক কথায় চলে এসেছে। আমি স্পেসিফিক ভাবে কিছু কথা বলতে চাই। প্রথমে বলতে চাই জুলাই ফাউন্ডেশন নিয়ে। আজকে এখানে অনেকে বলেছে, অনেকের কাছ থেকে আমরা মেসেজ পেয়েছি, যাদের রক্তের বিনিময়ে এই সরকার দাঁড়িয়ে আছে, আর সেই সরকার যে জুলাই ফাউন্ডেশন গঠন করলো, এখন আমরা আহত যারা সেই জুলাই ফাউন্ডেশন থেকে 9 লক্ষ টাকা সেই সহায়তা এখনো পাইনি। আমরা জুলাই ফাউন্ডেশনের উদ্দেশ্যে বলতে চাই, শুধু ঢাকা কেন্দ্রিক, সেন্টার কেন্দ্রিক আপনাদের যে জুলাই ফাউন্ডেশনের কার্যক্রম, এই কার্যক্রম আপনাদেরকে সারা বাংলাদেশে ডিভাইস করতে হবে। সেটা যেন সারা বাংলাদেশে প্রত্যেকটি বিভাগে আমাদের আহত ভাইরা সেখানে গিয়ে তাদের সুযোগ সুবিধা নিতে পারে। কারণ ঢাকাতে এসে আমাদের আহত অনেকেই যারা আছেন তারা ওখানে গেলে তারা বিভিন্ন বিভ্রান্তির শিকার হচ্ছে, তাদের তথ্য গাফিলতি হচ্ছে, এবং কি অনেকে জুলাই ফাউন্ডেশন থেকে হেনস্থার শিকার হচ্ছে। আমরা বলতে চাই জুলাই ফাউন্ডেশনের কার্যক্রম বৃদ্ধির জন্য এই জুলাই ফাউন্ডেশনকে যদি আবার নতুন করে সংস্কার করে এখানে লোক নিয়োগ করতে হয়, তাহলে আমাদের আহত মধ্য থেকে এখনো যারা বেকার রয়েছে তাদেরকে জুলাই ফাউন্ডেশনকে নিয়োগ দেওয়া হবে। কারণ আমরা যারা আহত, আমরা যারা চিকিৎসা পাচ্ছি না, আমরা যারা মেডিসিন খেতে পাচ্ছি না, আমরা যারা মেডিসিনে খাওয়ার পরে আমাদের শারীরিক সুস্থতার জন্য আমাদের যে আনুষঙ্গিক খাদ্য দরকার দিন পাচ্ছি না, আমরা আহত ভাইদের সেই কষ্টটা বুঝি। সেই জায়গা থেকে বলতে চাই জুলাই ফাউন্ডেশনটা যদি সংস্কার করতে হয় সংস্কার করতে হবে। আরেকটা কথা বলতে চাই স্বাস্থ্য মন্ত্রণালয়ে এখনো তারা আমাদের আহত ভাইদের পূর্ণাঙ্গ লিস্ট প্রকাশ করতে পারেনি। বিগত 5 মাস হতে চলল। আমরা জানতে চাই আপনারা এই শিক্ষা সংস্কার, নির্বাচন সংস্কার, বিভিন্ন সংস্কার কমিশন গঠন করছেন। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি সংস্কার করতেই হয় তাহলে আমাদের আহত ভাইদের পুনর্বাসন এবং তাদের যথাযথ চিকিৎসা সংস্কার সবার আগে করতে হবে। অন্যথায় আমরা অন্য কোনো সংস্কার দেখতে চাই না। কারণ আমাদের রক্তের উপর দিয়ে গঠিত সরকার আমাদের পুনর্বাসন, আমাদের চিকিৎসা ভাতা না দিয়ে অন্য সংস্কার করবে, এগুলো দেখলে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। আমরা আরো বলতে চাই, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যিনি বসে আছেন তার উদ্দেশ্যে বলতে চাই, বিভিন্ন আমাদের যারা খুনি হয়েছিল, দোষক ছিল, তাদেরকে গ্রেপ্তার না করে বিভিন্নভাবে তাদেরকে পালিয়ে দেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে। আমরা এটি দেখতে চাই না। যদি এরকম হতে থাকে তাহলে আমরা আহতরা দরকার হবে আমাদের বিচারের জন্য আমরা রাস্তায় নামতে বাধ্য হব। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলতে চাই, আপনি
যথেষ্ট গুরুজন, যথেষ্ট মেধাবী। আপনি আহতদের নিয়ে একটু রোডম্যাপ করেন। আহতদের বর্তমান যে করুণ পরিস্থিতি, তারা শুধু মিনিমাম চিকিৎসা সেবা দিয়ে পাচ্ছে, এর বাইরেও তারা কোনো সেবা এইভাবে পাচ্ছে না। আমরা স্পষ্ট ভাষায় একটি কথা বলতে চাই, আজকে আহত ভাইদের পক্ষে থেকে যে দাবিগুলো উত্থাপন করা হয়েছে, আমি একজন আহত শিক্ষার্থী হিসেবে এই দাবির প্রতি সম্মতি জানিয়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন আমাদের রাষ্ট্র অনুষ্ঠানে স্বাগত জানিয়ে মূল্যবান বক্তব্য রাখবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির অন্যতম সমন্বয়ক, যিনি ছাত্রদের অধিকার নিয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন এবং জুলাই আগস্টের সম্মুখ সারির আগের যোদ্ধা জনাব নাজমুল হাসান আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জুলাই আগস্ট ছাত্র নাগরিক অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম এবং প্রধান দায়িত্ব ছিল শহীদ পরিবারদের প্রাপ্য মর্যাদা নিশ্চিত করা। একই সাথে যারা বন্ধুত্ব বরণ করেছেন, এক হাত হারিয়েছেন, অনেকেরই দুই হাত চলে গেছে, অনেকে চিরতরে দুই চোখ হারিয়েছে, সেই সব যুদ্ধটাকে পরিপূর্ণ চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলা। কিন্তু অত্যন্ত লজ্জার বিষয়, দুঃখজনক, প্রায় 5 মাস অতিবাহিত হলে আমাদের জন্য লজ্জার বিষয়, আহত এবং শহীদ পরিবারের সন্তানরা আজকে প্রেসক্লাবে দাঁড়িয়েছে আমাদের পুনর্বাসনের জন্য। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চান, আপনি রেলওয়ে উদ্ধার করেন, গার্মেন্টস উদ্ধার করেন, যত কিছু উদ্ধার করেন না কেন, যদি শহীদদেরকে আমরা প্রাপ্য সম্মান দিতে না পারেন, তাহলে আপনাদের কোনো কাজই হবে না। আমরা স্পষ্ট বলতে চাই, ভারত ইউনিয়নের দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে আমরা শুনতে পাচ্ছি এখন পর্যন্ত প্রায় 2000 অধিক শহীদ হয়েছে। কিন্তু আমরা জুলাই সিটি ফাউন্ডেশন কিংবা স্বাস্থ্য মন্ত্রণালয় আন্দোলন জানতে পেরেছি মাত্র 800+ কিছু শহীদের লিস্ট অন্তর্ভুক্ত হচ্ছে। গত 5 মাসে আমরা 400 রাখতে চান, গত 5 মাসে আমরা কি করেছেন শহীদের তালিকা আপনারা করতে পারেন নাই। আর আমরা বিভিন্ন মাধ্যমে শুনতে পাই যে এখন পর্যন্ত প্রায় 22,000 অধিক আহত হচ্ছে, বিষয়ক্ষেত্রে আমরা পূর্ণাঙ্গ করতে পারি নাই। এক হিসাবে আমরা বলতে চাই, আজকে যে আমাদের বীর যুদ্ধের ওখানে দাঁড়িয়ে আছে, যারা অনেকেই খবরে সাহিত্য আছে, তারা যে কথাগুলো বলছে এটা কোনো তাদের দাবি হতে পারে না, এটা তাদের অধিকার। এই অধিকার যদি আপনারা মুখ বন্ধ করেন, তাহলে আপনাদের পরিণতি ছাকাফেরার মতো হবে। একই সাথে জুলাই সিটি ফাউন্ডেশন থেকে শুরু করে আহত এবং শহীদের পরিবার নিয়ে আমরা বিভিন্ন ব্যবসা বাণিজ্য কথা শুনছি। আমরা স্পষ্ট করতে চাই, আহতরা এবং শহীদেরা এই বাংলাদেশের জন্য সূর্য সন্তান, তাদেরকে নিয়ে কোন রকম ব্যবসা করতে আমরা দেব না। আজকের পর থেকে যেন আর কোনদিন আমাদের যুদ্ধদেরকে রাজপথে নামতে না হয়, সেরকম পরিবেশ আমরা তৈরি করবেন। পাশাপাশি আমাদের আহত ভাইদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনাদের নামে অনেকেই গুন্ডামি করছে, অনেকেই আহত থেকে সাধারণ মানুষের উপর হামলা করছে। আপনারা তাদের প্রতি আপনারা সজাগ থাকবেন। আমরা চাই না আপনাদের নাম করে সাধারণ মানুষ আপনাদেরকে যতটা সম্মান করে শ্রদ্ধা করে জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে
মুক্তিযুদ্ধের সাথে যে মূল্যায়ন করে সেই জায়গায় যেন কেউ আপনাদেরকে কলুষিত করতে না পারে সেই জন্য আপনার সতর্ক থাকবেন। এবং আমি মনে করি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম দায়িত্ব আপনাদেরকে পুনর্বাসন করার। সেই জায়গায় যদি তারা ব্যস্ত হয় তাহলে আপনাদের সাথে আমিও আপনাদের সাথে রাজপথে নামবো। আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি আমাদের দাবি আরেকটি ঘটনা আপনাদের নয়, এখানে অনেকে আছে যারা বসে আছে হুইল চেয়ারে, অনেক একটা নাগরিকত্ব নাই। আমি জুলাইয়ের 9 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে হামলার শিকার হচ্ছিলাম। গণমাধ্যমে সংবাদ এসেছিল সমন্বয় কার্যকরণে অপরাধ যাবত চান্স নাই। আমি বুঝতে পারি আমি হয়তো 5 দিন হসপিটালে ছিলাম, কিন্তু যাদের মনোনন্দ হার কমে আছে, যারা আর কোনদিন এই বাংলাদেশের আলো বাতাস তার মাকে দেখতে পারে না, তার সন্তানকে দেখতে পারে না, তাদের যে কষ্ট সেটা আহত ছাড়া এবং শহীদ পরিবার ছাড়া কেউ উদযাপন করতে পারবে না। শুধু আপনাদের মধ্যে আহ্বান থাকবে আমাদের ওই প্রজন্মের মৃত্যুমুখে থেকে হেনস্থা না করো, তাদেরকে পরিপূর্ণ চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলো, শহীদ পরিবার গ্রহ করো। যেখানে সেখানে মানুষের অমর্যাদা আমরা বিভিন্ন তথ্য পাচ্ছি, তাদের পরিবারগুলোকে পুনর্বাসন করুন, রাষ্ট্রভাবে তাদেরকে সম্মান দেন। সেই প্রত্যাশায় আমি সংক্ষিপ্ত বক্তব্য বসতেছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন মিরপুরে আন্দোলন সংগ্রামের সময় যিনি সম্মুখ সারির অপেক্ষা আমাদের সহকর্মী রেজাউল করিম রেজা ভাই। রেজাউল করিম রেজা ভাই। আপনাদের প্রোগ্রামটা অনেক লং হয়ে যাচ্ছে, অলরেডি 2 ঘন্টা হয়ে গেছে। আমাদের অনুষ্ঠান শেষ পর্যায়ে প্রধান অতিথি একটু নুরুল ভাই, উনি একটু যানজটে আছে, উনি আসতেছে, আপনাদেরকে বিনয়ের সে অনুরোধ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই জুলাই আগস্টের আন্দোলনে আহত নিহত পরিবারের দাবি নিয়ে এই মানববন্ধনে উপস্থিত আহত নিহত পরিবারের ভাই আমার, উপস্থিত সাংবাদিক ভাইরা, উপস্থিত মানবাধিকার কর্মী শহীদুল আলম স্যার সহ অন্যান্য নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, জুলাই আগস্টের আন্দোলন, আমরা আন্দোলন থেকে আমরা আশা করেছিলাম আমরা একটি মানবিক বাংলাদেশ পাব। জুলাই আগস্টের আন্দোলনের পর আমরা প্রত্যাশা করেছিলাম আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ পাব। জুলাই আগস্টের সংগ্রামের পর আমরা আশা করেছিলাম আমাদের দাবি নিয়ে রাজপথে নামতে হবে না, কিন্তু আমরা সেই আশা প্রত্যাশা সেই দাবি কি আমাদের আদায় হয়েছে? আজকে আমি বক্তব্য রাখবো না, আপনাদের কথা বলতে হবে। আমরা আজকে গেলে এই নিহত পরিবার আমাদের পরিবারের যুদ্ধ এখানে উপস্থিত হয়েছি। আমরা বিলম্বে বলতে চাই আমাদের দাবি মেনে নিতে হবে। আমরা রাজপথে আন্দোলন করতে চাই না। আমাদের এখানে অনেক পরিবার ভাই আছেন যারা মানবতার জীবন যাপন করছেন, যারা বাসা ভাড়া দিতে পারছেন না, যারা ওষুধ দিতে পারছেন না, যারা চিকিৎসা পাচ্ছেন না। এখানে অনেক ভাইরা রয়েছেন তারা তাদের ন্যায্য অধিকার পাচ্ছেন না, কিন্তু আমরা জুলাই আগস্টে আমরা সম্মুখ সারিতে অস্ত্রধারী সন্ত্রাসীদের সামনে নিজস্ব পরাজয় আমরা যুদ্ধ ঝাঁপিয়ে করেছিলাম। কিন্তু আমি অবিলম্বে বলতে চাই আমাদের দাবি মানতে হবে।
এখন বক্তব্য রাখবেন ছাত্র আন্দোলনের অন্যতম সাহসী যোদ্ধা এবং আমাদের একজন যুদ্ধাহত ভাই জনাব তৌফিক শাহরিরা। আমি স্মরণ করছি জুলাই আগস্ট শহীদ এবং আহতদের। আজকে প্রজাতন্ত্রের দীর্ঘ হয়েছে, এজন্য আমরা ক্ষমা করাচ্ছি। 22,000 আহত ও 2,000 নিহত পরিবারের বোঝা আমরা কি অবদান সোজা বাংলাদেশে 2,574 এনজিও আছে। প্রতিটি এনজিও যদি আহত পরিবারদেরকে 1,000 টাকা করে দিতে, তাহলে 25,54,000 টাকা করে আহত শিক্ষার্থীরা পাবে। এই এনজিওদের কাজ কি আমি জানতে চাই, আমি পক্ষে রাখতে চাই। সমাজসেবা অধিদপ্তর মাননীয় ম্যাডাম মুর্শিদা ম্যাডামের কাছে এই এনজিওদের বন্যাবী শুরু করছে। আমি মনে করি তারা কি করেছে আহতদের পাশে দাঁড়ানোর কথা বলে। পাশাপাশি ব্রিটিশ সরকার আমলে শেখ হাসিনার সংসার বলেছে এক কথায় বসুন্ধরা সিটি গ্রুপ, ওরিয়েন্ট গ্রুপ, এরকম অনেক সংগঠন আছে প্রতিষ্ঠান, আপনার অনেক প্রতিষ্ঠান আছে যারা আহতদের পাশে দাঁড়িয়েছিল। তারা কি ওই আহতদের পাশে দাঁড়াতে পারত না? তারা তো আহতদের পাশে দাঁড়াতে পারত, কিন্তু তারা কি করেছে আমি জানি না। আমরা জানাতে কেউ দাঁড়িয়েছি কিনা আমরা কোনো সহযোগিতা পাই নাই। আমি জুলাই ফাউন্ডেশন নিয়ে কথা বলতে চাই। জুলাই ফাউন্ডেশনের যে এখন দপ্তরতে আছে, আপনাদের অবস্থান ক্লিয়ার করুন। প্রয়োজনে দায়িত্ব ছেড়ে দিন, যদি দায়িত্ব না পেতে পারেন। প্রয়োজনে আমরা দায়িত্ব নিতে রাজি আছি, আমাদেরকে দায়িত্ব দিন, আমরা কি করতে পারি এটাই দেখবেন। এই বলে আমি আমার সংযুক্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। এখন আমাদের সাহেব সংযুক্ত করে কিছু কথা বলবেন, এরপরে আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবেন। আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্যের বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। আপনারা উপদেষ্টা এবং বিভিন্ন তাদেরকে মিডিয়ায় যে ট্রাসিংটা হচ্ছে এবং আমাদের বাস্তবতার দূরত্বটা আমি একটু তুলে ধরবো। প্রথমত কথা হচ্ছে 5 মাস অতিবাহিত হয়ে গেছে, এই অভ্যুত্থান হয়ে গেছে। আমাদের এখন পর্যন্ত চূড়ান্তভাবে লিস্ট প্রকাশ করতে পারেনি। একজনে বলে 11,000 হয়েছে, কেউ বলছে হয়নি। আমরা এই 10 মাঝে পড়ে আছি। আমরা একটা স্মার্ট পরিচয় দিতে পারি না। কোথাও গেলে আমাদের শাক খুঁড়ে আমাদের ক্ষতস্থান দেখে বলতে হয় আমি আহত। এটা আমাদের জন্য অনেক লজ্জাজনক ব্যাপার। আমি একটা কথা বলবো, বিশেষ করে আপনারা জানেন পুরো সিটি ফাউন্ডেশনের মাধ্যমে টাকা দেওয়া হচ্ছে বলে সারা বাংলাদেশে প্রচার করা হচ্ছে। কিন্তু পুরো সিটি ফাউন্ডেশনে যাদের টাকা দেওয়া হচ্ছে তাদেরকে এমনও আছে যে 1 মাস 2 মাস হয়ে গেছে, কেউ টাকা পাচ্ছে না। এরা অনেক জটিলতা একটা ফর্ম পূরণ করা হচ্ছে। উপদেষ্টারা দায়িত্বশীল পদে আছে। উপদেষ্টা নায়ক সাহেব বলেছে যে 826 জনের নাম মৃত্যুদের চূড়ান্ত হয়েছে এবং আহতদের হয়েছে 11,000-এর মতো। কিন্তু সার্জিদ আলম বলেছে যে আমাদের এখনো লিস্ট চূড়ান্ত হয়নি। এরাই নিজেদের লিস্ট সম্পর্কে সম্পূর্ণ ধারণা দিতে পারে নাই। আমাদের কথা হয়েছে তারা তারা নিজেরা দায়িত্বশীল জায়গা থেকে স্পষ্ট কথা বলতে পারছে না বিভিন্ন হসপিটালে, কিন্তু সিন্ডিকেট হয় তারা কিছু টাকা আত্মসাৎ করতে নিচ্ছে, আত্মসাৎ করে নিচ্ছে। এই সিন্ডিকেটের ভিতরে গুরুত্বপূর্ণ তথ্য আছে। আমাদের মঞ্চের পেছনে এরকম তথ্যরা অনেক তথ্য আছে। আমরা এই সিন্ডিকেট মুক্ত চাই। আমরা সারা বাংলাদেশে যারা আহত হয়েছে আমরা সুচিকিৎসা চাই এবং তারা আজীবন যেন সুচিকিৎসা পায় এই ধরনের আমাদের সারা কিছু দেওয়া আছে। আমরা 58 জনের একটা কমিটি গঠন করা হয়েছে আগে থেকে, যেটা 11,000 আমরা কেউই জানি না, অনেকেই জানি না।
এরকম আমাদেরকে বিভিন্ন ভাগে বিভক্ত করে আমাদের এই প্ল্যাটফর্মকে ধ্বংস করা হচ্ছে। অথচ আমাদের মধ্যে থেকে রক্ত দিয়ে যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, এখনো অনেক শহীদ আছে যারা মানবতার জীবন যাপন করছে। আর একটা বিষয় হচ্ছে, আপনারা জানেন ক্যাটাগরি নিয়ে একটা কথা হয়েছে, আমার কথা হয়েছে যে ভাই মৃত্যুবরণ করেছে সেই ক্যাটাগরির একটা গুরুত্ব লেভেলে থাকুক। যে ভাই গুলিবিদ্ধ হয়েছে কিন্তু সে ফ্যামিলির একমাত্র কম ব্যক্তি, তাকে যদি ক্যাটাগরি রাষ্ট্রে রাখা হয় তাহলে তার ফ্যামিলি কিভাবে চলবে? আপনারা মিডিয়া ভাইরা আমাদের এই কথাগুলোকে প্রচার করুন যে তাদের যে প্রকাশ করছে এ থেকে বাস্তবে আমাদের গুরুত্বটা অনেক বেশি। 30 সেকেন্ড তামিম ভাই, ঢাকা জেলার সমন্বয়কারী। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ তামিম খান। আমি ঢাকা জেলায় হওয়া সকল শহীদ ও আহতদের তালিকা যাচাই বাছাই করছি স্বাস্থ্য মন্ত্রণালয় ও ঢাকা জেলা প্রশাসক থেকে। আসলে আমি এখানে কোনো রাজনৈতিক বক্তব্য দিতে আসিনি। আমি মূলত এখনকার যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট সম্পর্কে আপনাদের কিছু তথ্য দিতে এসেছে। তো কথা হচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছাত্র আন্দোলন করেছে এবং বুলেটের সামনে গিয়ে যারা নিজেদেরকে জীবন জিলিয়ে দিয়েছে, আহত হয়েছে, তারা কি এখন আসলে তাদের যে প্রাপ্য বা তাদের যে অধিকার বা তাদের যে সুবিধা পাওয়ার কথা তা কি পাচ্ছে না? আমি শুধুমাত্র আপনাদেরকে কিন্তু স্টেজের কথা বলবো তারা কিভাবে হয়রানি হচ্ছে। এই ছাত্র আন্দোলনের মানুষগুলো গুলিতে আহত হয়েছে, আহত হওয়ার পর পুলিশের হয়রানিতে বাড়িতে থাকতে পারে নাই। 5 আগস্টের পর যখন সরকার পতন হলো তখন তারা হসপিটালে গিয়ে তাদের নাম এন্ট্রি করতে পারছে না, হসপিটাল নাম এন্ট্রি করছে না। এরপরে যখন হসপিটালে নাম এন্ট্রি না করতে পেরে সিভিল সার্জনে যাচ্ছে তখন আমার সাথে দেখা হচ্ছে। আমি আজকেও সকালবেলায় প্রায় 50 জন আহতদের সাথে দেখা করে আসছি, তাদের নাম কেন তালিকায় ওঠেনি সেজন্য। এরপর এখান থেকে হয়রানির শিকার হয়ে যখন কোনোভাবে তাদের নাম উঠতেছে, এখন কিন্তু তাদের ফাইনাল হয়রানি শুরু। আর এই ফাইনাল হয়রানি কিন্তু জুলাই ফাউন্ডেশন, যে সম্পর্কে আপনাদের কোনো ধারণা নেই। জুলাই ফাউন্ডেশনে যখন তারা সমস্ত কাগজপত্র নিয়ে যাচ্ছে তখন শুরু হচ্ছে নির্বাচনী প্রচারণার কাজ, যে ভাই আপনার ভোটার আইডি কার্ডের সমস্যা, ভাই আপনার এটাতে সমস্যা, ভাই আপনার ওটাতে সমস্যা। আসলে এই সমস্ত কিছু করার জন্য কি তারা আন্দোলন করেছিল? করেনি। কিন্তু এখন এই তথ্যগুলো আমি কিভাবে জানি? কেননা আমাকে সরকার নিযুক্ত করেছে, আমি যেন সকল শহীদ ও আহতদের তালিকা যাচাই বাছাই করে তাদেরকে তালিকাভুক্ত করি। আমি যখন এই কাজগুলো করতে যাচ্ছি তখনই আমি এই হয়রানি দেখতেছি তাদেরকে। কিন্তু আসলে এটা ঠিক হচ্ছে না। একটা জিনিস সবাইকে মাথায় রাখতে হবে যে আমরা যারা সমন্বয়ক ছিলাম বা এখন যারা উপদেষ্টা হয়েছেন, যারা সমন্বয়ক, তাদের ডাকেই কিন্তু এই মানুষগুলো এসেছিল। আর সেই মানুষগুলো এখন সবচেয়ে বেশি অবহেলিত, সবচেয়ে বেশি নিপীড়িত, কিন্তু তাদের কিন্তু কোনো সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না। এই বিষয়টা দেখার বিশেষ অনুরোধ করছি সবাইকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শুভ দক্ষিণ বাংলার কিন্তু দক্ষিণ